আজ 31শে মে 2026। তো ট্রান্সফার উইন্ডো কিন্তু ওপেন হতে চলেছে। তো ট্রান্সফার উইন্ডো ওপেন হওয়ার আগেই ইস্ট বেঙ্গল কিন্তু তাদের জালে বেশ কিছু ইলিশ তুলে নিয়েছে। দুর্দান্ত কিছু প্লেয়ারকে সাইন করিয়েছে ইস্ট বেঙ্গল। সামনের দিকেও ইস্ট বেঙ্গল কিন্তু বেশ কিছু প্লেয়ারকে সাইন করাতে চলেছে। তার সাথে সাথে কোচ নিয়ে কিন্তু বেশ কিছু আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা একটুখানি লোবেরাকে নিয়ে কথা বলি, তো লোবেরাকে সবাই চেনে যে এখনও আজকের দিন পর্যন্ত মোহনবাগান সুপার জায়েন্টের হেড কোচ, আগামীকাল থেকে হয়তো আর থাকবে না। তো লোবেরা ইস্ট বেঙ্গলে না এসে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু সেটা ভালোই হয়েছে, কারণ লোবেরা অবশ্যই ভারতীয় ফুটবলের সফলতম একজন কোচ ছিল, সেটা এফসি গোয়া, মুম্বাই সিটি এফসিতে। পরবর্তী সময় আইএসএল ছেড়েতে বেরিয়ে গিয়েছিল, সেখানে চীনের কিছু ক্লাবে কোচিং করানোর পর আবারও যখন আইএসএলে কামব্যাক করে ইস্ট বেঙ্গল চেষ্টা করেছিল যে স্টিফেন কনস্টান্টাইনের পরবর্তী সময় এই লোবেরাকে নিয়ে আসার। লোবেরার সঙ্গে চুক্তিপত্র সব কিছু ফাইনালাইজ হয়ে যাওয়ার পরেও একদম শেষ মুহূর্তে গিয়ে তোমাদের মনে থাকবে ওড়িশাতে সাইন করে, এবং ওড়িশা সেই নিয়ে প্রচুর নাচানাচি করেছিল, এবং ইস্ট বেঙ্গল সমর্থকরা সেদিন হতাশ হলেও হতাশা মিটেছিল কিন্তু সেই সুপার কাপের ফাইনালে। কার্লেস কোয়াদ্রাতের আমলে ইস্ট বেঙ্গল ওড়িশার ঘরের মাঠে গিয়ে ওড়িশা এফসিকে হারিয়ে দিয়ে সেই 12 বছর বাদে কিন্তু সেই যে একটা ট্রফি খরা চলছিল, সেই 12 বছরের ট্রফি খরা মিটেছিল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে। তো সেখানে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল লোবেরা, কিন্তু গো হারান হেরেছিল ইস্ট বেঙ্গলের কাছে। পরবর্তী সময় আরও একবার লোবেরা এলো ইস্ট বেঙ্গলেরই কিন্তু প্রতিদ্বন্দ্বী দল মোহনবাগান সুপার জায়েন্টে, যেই মোহনবাগানের কাছে এই বছরও সুযোগ ছিল যে ভালো পারফরমেন্স করা, অনেক ট্রফি ঘরে তোলা, কিন্তু সেখানে লোবেরা কিছুই করতে পারলো না। প্রথমে আমরা ডুরান্ড কাপ দেখলাম, আইএফএ শিল্ডে যাই হোক মোহনবাগান জিতেছিল, তার পরবর্তী সময় আমরা দেখলাম সুপার কাপেও তারা কিছু করতে পারলো না, এমনকি আইএসএলে গিয়েও সমসংখ্যক পয়েন্ট আনলেও ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে কিন্তু আইএসএলে সেক্ষেত্রে ম্যাচ জিততে পারলো না লোবেরা। এবং শেষ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে ইস্ট বেঙ্গল কিন্তু ট্রফি নিয়ে চলে এলো, সম পয়েন্ট নিয়েও ইস্ট বেঙ্গল ট্রফি জিতলো, সেখানে লোবেরার ট্রফি জেতা হলো না। তো ইস্ট বেঙ্গলকে নিয়ে অনেক কথাই লোবেরা বলেছিল, তো লোবেরাকে আজকে পর আমরা টাটা বাই বাই করতে শুরু করব। হ্যাঁ, মোহনবাগানের কোচ হিসাবে আর আমরা দেখতে পাবো না লোবেরাকে। তো লোবেরা সেই যে একটা যে যুগ ছিল, অনেকেই গত বছরে লাফালাফি করেছিল যে লোবেরা যুগ শুরু হচ্ছে, তো যুগ কিন্তু আজকেই অবসান হচ্ছে, কারণ মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্টের কিন্তু নজর রয়েছে। আইএসএল কোনো এক্সপিরিয়েন্স কোচ নয়, বিদেশের মাটিতে কোচিং যথেষ্ট ভালো করিয়েছে, সেরকম দুজন কোচের দিকে নজর রয়েছে, তারা ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস হিসাবে কিন্তু জুয়ান পাদ্রো বেনালি যে নর্থ ইস্টের কোচ রয়েছে, ফোর্থ চয়েস হিসাবে অ্যান্তোনিও লোপেজ হাবাস রয়েছে, এবং আরও একজন কোচ টার্গেটের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে পিটার ক্র্যাটকি। তো এই 5 জন কোচ কিন্তু রয়েছে। এখনও পর্যন্ত কোচ চূড়ান্ত হচ্ছে না। কোচ যতক্ষণ না চূড়ান্ত হচ্ছে ততক্ষণ কোনো প্লেয়ারের নতুন করে সাইনিং সেটা সম্ভব নয়। তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম ডিমি পেট্রাটোস ডিমি যুগের অবসান হচ্ছে, সে মোহনবাগানে আর কন্টিনিউ করছে না। এবার অন্য কোনো আইএসএল ক্লাবে যেতেই পারে, ফ্রি প্লেয়ার আজকের পর হয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু আর মোহনবাগানে সে কন্টিনিউ করছে না। এবং তার সাথে সাথে আরও 2 থেকে 3 জন বিদেশি প্লেয়ারও যদি বেরিয়ে যায়, অবাক হওয়ার মতন কিছু থাকবে না। খুব সম্ভবত জেসন কামিংসও বেরিয়ে যেতে পারে। তো এখনও সেরকম অফিসিয়াল আপডেট আসেনি, আমরা অপেক্ষা করব, শেষ পর্যন্ত আপডেট এসে গেলে তোমাদের সেই ব্যাপারগুলোও জানাবো। এবার ইস্ট বেঙ্গল সমর্থকদের মনেও সেই একই প্রশ্ন, অস্কার কি থাকছে? অস্কার থাকুক, সেই নিয়ে সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে দুর্দান্তভাবে তারা কথা বলছে, ক্যাম্পেইন করছে, আমি তাদের অবশ্যই খুবই প্রশংসা করব। এবার আগামীকালের মিটিংটা হতে চলেছে মোস্ট ভাইটাল মিটিং, যেখানে কিন্তু প্রায় নিশ্চিত হয়ে যাবে যে কি হবে না হবে, কারণ যেটা সের্জিও
লোবেরা চেয়েছিল যে মোহনবাগানকে ভালো কিছু করাতে, সেটা না করাতে পারলেও সেখানে অস্কার ব্রুজন কিন্তু তার দলকে সাফল্য এনে দিয়েছে, এশিয়ার মঞ্চে খেলবে। তো সেক্ষেত্রে অস্কার ব্রুজন কিন্তু একটু বিদেশি বেশি চাইছে, অপরাধ নয়, এটা হচ্ছে একদম সঠিক পরিকল্পনা। বিদেশি একটু বেশি রাখলে স্কোয়াডে ব্যালেন্স থাকবে, বিদেশি প্লেয়াররা এএফসির মঞ্চে ভালো ফলাফল করতে পারবে, এবং বিদেশি বেশি থাকলে আগের বছর তো একটুর জন্য চ্যালেঞ্জ লিগে ভালো ফলাফল করতে করতেও শেষের দিকে গিয়ে হতাশ হয়েছিল। তো সেখানে যদি একটু ভালো মানের কিছু আরও বিদেশি থাকে সেটা আরও ভালো হবে, সেই কারণেই এগুলো চাওয়া। আরও যেটা বলেছিলাম 4 থেকে 5 জন ভালো মানের ইন্ডিয়ান প্লেয়ার আসা এবং 3 জন বিদেশি প্লেয়ার আনা, সেইগুলোই ম্যানেজমেন্ট কথাবার্তা বলবে। আরও ভিতরের কিছু খবরাখবর রয়েছে আগামীকালের মিটিংয়ের পরই, সেইগুলো বলা যাবে। তো এখনও পর্যন্ত যতটা খবর, অস্কারকে রাখারই চিন্তাভাবনা করছে ম্যানেজমেন্ট, হয়তো অস্কার থেকে যেতেই পারে। তবুও আমরা অফিসিয়াল আপডেট এবং আগামীকালের মিটিংয়ের দিকে অবশ্যই নজর রাখবো। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি সিএফএল নিয়ে কথা বলি, তো সিএফএল কিন্তু খুব তাড়াতাড়ি আয়োজন হবে। তোমরা জানো যে এই যে আগামী মাস আসছে, তো সেই মাসেই কিন্তু সিএফএল 25শে জুন থেকে ঘরোয়া লিগ শুরু হবে। তো সেখানে মোহনবাগান সুপার জায়েন্ট জুন মাসের প্রথম সপ্তাহেতেই কিন্তু তারা প্র্যাকটিস শুরু করে দিচ্ছে, এবং তারা অলরেডি সায়ন ব্যানার্জিকে সাইন করিয়েছে। এছাড়া তারা আরও কয়েকজন প্লেয়ার, যেমন তন্ময় ঘোষের কথা বলেছিলাম, তাকে সাইন করানো হয়েছে, আরও 2-1টা প্লেয়ারকে তারা সাইন করিয়েছে। ইস্ট বেঙ্গল কিন্তু জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি থেকে গিয়ে কিন্তু তারা তাদের নতুন করে যে যাত্রা সেটা শুরু করবে। বিনো জর্জ থাকবে কিনা সেটাও সোমবারের মিটিংয়ের পরই বলা যাবে, কিন্তু যেরকম সাইনিং হচ্ছে সেখানে বোঝাই যাচ্ছে এটা বিনো জর্জের প্রপার প্ল্যানিং অনুযায়ী হচ্ছে। অনেকগুলো কেরালার প্লেয়ারের দিকে নজর রয়েছে, কিছু প্লেয়ার যারা ইস্টবেঙ্গলে খেলেছিল সেই সমস্ত প্লেয়ারদের ফিরিয়ে আনা হচ্ছে, নতুন কিছু প্লেয়ার সাইন করানো হচ্ছে। যাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে তোমাদের জানিয়ে দিয়েছিলাম 2 থেকে 3 দিন আগে, সেটা হচ্ছে আমান সিকের কাছে কিন্তু অলরেডি অফার গেছে ইস্টবেঙ্গল সহ আরও 2টো সিএফএলের দলের। সেক্ষেত্রে আমান সিকেকে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট আরও একবার দলে ফিরিয়ে আনার চেষ্টা করছে, এবং নাসিব রহমান, তো নাসিবকেও ফেরানোর চেষ্টায় কিন্তু ম্যানেজমেন্ট রয়েছে। এমনকি নাসিবকে সিনিয়র দলের প্ল্যানিংয়েও রাখা হতে পারে বলেই শোনা যাচ্ছে। এবার নাসিব সে গোকুলামে গিয়েছিল, একদমই গেম টাইম পায়নি, সেখানে আমান সিকে তবু অল্প বিস্তর কিছু গেম টাইম পেয়েছিল। তো নাসিবকে ফেরানোর চেষ্টা কিন্তু চালাচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, এবং ম্যানেজমেন্ট কিন্তু বেশ কিছু প্লেয়ারকে, বাঙালি প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে। সেখানে যদি আমি সাইনিংয়ের কথা বলি, প্রথমেই বলবো রবি দাসের কথা। তো বাঙালি উইঙ্গার কাম স্ট্রাইকার তাকে বলা যেতে পারে, গত বছর কিন্তু শ্রীভূমির হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল। তো সেই রবি দাসকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু চূড়ান্ত করে নিয়েছে। এছাড়া কিন্তু আরও একজন বঙ্গতনায় বাংলার অভিজ্ঞ মিডফিল্ডার যাকে বলা হয়, সেই দেবায়ন হাজরা, সেও কিন্তু ইস্টবেঙ্গলে যোগদান করেছে। গত বছরে কিন্তু তাকে আমরা ইউনাইটেড এফসির হয়ে খেলতে দেখেছিলাম, এবার কিন্তু সে লাল হলুদ জার্সি পরেছে। এবং আরও একজন এক্সপিরিয়েন্স গোলকিপারকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সাইন করিয়েছে। তো সেই গোলকিপার হচ্ছে রৌনক ঘোষ, যাকে কিন্তু এবছরে ইস্টবেঙ্গলে জার্সি গায়ে খেলতে আমরা দেখব। তাকে আমরা বাংলা দলের হয়েও খেলতে দেখেছি, এমনকি ইউনাইটেড স্পোর্টিংয়ের হয়েও কিন্তু যথেষ্ট ভালোভাবে পারফরমেন্স করেছে। হ্যাঁ, রৌনক ঘোষের বয়স 30 বছর, যথেষ্ট ট্যালেন্টেড এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো আদিত্য পাত্রকে ছেড়ে দেওয়া হচ্ছে বলেই শোনা গিয়েছিল, তো সেই জায়গায় এই প্লেয়ারের আশাটা কিন্তু খুবই ভালো হয়েছে। এবং বঙ্গ প্লেয়ার যেহেতু বেশি চাই, তো সেখানে একজন মিডফিল্ডার শ্যামল বেসরা বেরিয়ে গেছে, সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই দেবায়নের মতন প্লেয়ারকে সাইন করিয়েছে। এবং আরও একজন বাঙালি স্ট্রাইকারকে সাইন করানো হচ্ছে, সেটা তো বললাম রবি দাস। তো এই প্লেয়ারদের কিন্তু সাইনিং অলরেডি ডান হয়ে গেছে, সামনে আরও অনেক প্লেয়ার সাইনিং হতে চলেছে, সেই আপডেটও তোমাদের সঙ্গে পরপর আমরা শেয়ার করে নেব। এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।